আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। চতুর্থ বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে আজকে আমার একুয়াকালচার অ্যান্ড লিমনোলজি যে সাবজেক্টটা আছে, লিমনোলজি অ্যান্ড একুয়াকালচার, সেই আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে ইউট্রফিকেশন। তোমরা দেখে নাও, প্রথমেই যে আলোচনা শুরুতে দেখে নাও যে আমরা আজকে কি কি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের সিলেবাসে ইউট্রফিকেশনে যে সাবজেক্ট টপিকসগুলো ইনক্লুড আছে তার মধ্যে হচ্ছে যে ডেফিনেশন, হ্যাঁ, বা সঙ্গে ইউট্রফিকেশনটা কি, কজেস অফ ইউট্রফিকেশন, ইফেক্টস অফ ইউট্রফিকেশন, কন্ট্রোল অফ ইউট্রফিকেশন অ্যান্ড হচ্ছে সিমটমস অফ ইউট্রফিকেশন। তো ইউট্রফিকেশনও একটা বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে মোটামুটি প্রতি বছর কোশ্চেন আসে। এখানে বেশ কয়েকটা মানে এটা হচ্ছে যে ইউট্রফিকেশনে যদি বলতে চাই যে অনেকটা তোমরা যে দূষণ পড়ে এসছো, দূষণ সম্পর্কে সবাই জানো যে বিভিন্ন রকমের দূষণের কথা শুনেছো, যে বায়ু দূষণ মানে পড়ে আসছো তোমরা, যেটা যে বায়ু দূষণ বলো, শব্দ দূষণ, পানি দূষণ। তো ইউট্রফিকেশনে কিন্তু অন টাইপ অফ পানি দূষণের মতো, মানে জলাশয়ের সম্পর্ক। তো যে লিমনোলজি যে ইউট্রফিকেশনটা যেটা পড়াচ্ছি, যেটা দূষণের মতো একটা অনেকটা দূষণের সাথে তোমরা মিল পাবে, যে পানি দূষণের সাথে। তো আগে দেখে নিই যে আসলে দেখি যে ইউট্রফিকেশনটা মানে কি। এই যে বলছি আমি দূষণ বলছি, বাট কি আসলে কি, যে ইউট্রফিকেশনটা একটা জার্মান শব্দ, ইউট্রফি থেকে এসছে। কি বলেছি যে জার্মান শব্দ, এটা একটা ইউট্রফিকেশন শব্দটা কিন্তু একটা জার্মানি শব্দ, ইউট্রফি থেকে এসছে। জার্মান শব্দ ইউট্রফি থেকে, ইউট্রফি, এবং এইটা থেকেই কিন্তু ইউট্রফিকেশন শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে পুষ্টি উপাদানের প্রাচুর্য। শিক্ষার্থীরা যারা আজকের ক্লাসে আছো, যথারীতি কমেন্টসে তোমাদের কিন্তু রোল নাম্বারটা অবশ্যই দিয়ে যাবে। আচ্ছা, যেটা হচ্ছে যে জার্মান শব্দ ইউট্রফি থেকে, ইউট্রফি দেন হচ্ছে ইউট্রফিকেশন এসছে, যেটার অর্থ কিনা হচ্ছে কি, ইউট্রফিকেশন হচ্ছে পুষ্টি উপাদানের প্রাচুর্য। যে বিভিন্নভাবে এটা আসলে ইউট্রফিকেশনটাকে সংজ্ঞায়িত করা যায়। সেটা কিভাবে, যে ধরো যে জলাশয়ে বিভিন্নভাবে মানে পুষ্টি উপাদানের আগমন হেতু, বা আগমন হেতু মানে কি, পুষ্টি উপাদান এসে বা বিভিন্ন রকমের জৈব উপাদান বা পুষ্টি উপাদান যখন জলাশয়ে আসে এবং কালক্রমে সেটা ভরাট হয়ে যায়, সেইটাকে প্রক্রিয়াটাকে বলা হয় ইউট্রফিকেশন। বিভিন্ন উপায়ে বা বিভিন্ন কারণে ইউট্রফিকেশন হতে পারে। তো ইউট্রফিকেশনের ফলে যে ধরো যে এই যে পুষ্টি উপাদান আসতেছে, মানে পুষ্টি উপাদান কোনগুলো, আমরা জানি যে উদ্ভিদের জন্য বিভিন্ন ধরনের বা প্রাণীদের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন। তো এই বিভিন্ন পুষ্টি উপাদানগুলো বিভিন্ন রকমের মৌল উপাদান বা অত্যাবশ্যক উপাদান রয়েছে, যেমন নাইট্রোজেন বলো, ক্যালসিয়াম বলো, হাইড্রোজেন বলো, যেটা পটাশিয়াম বলো, বিভিন্ন রকমের পুষ্টি উপাদান আছে। বেসিক্যালি হচ্ছে যে নাইট্রোজেন এবং ফসফরাসের কথা বলা হচ্ছে, যে এই জাতীয় উপাদানগুলো যখন কালক্রমে জলাশয়ে বিভিন্ন পুষ্টি উপাদান আগমন ঘটে, মানে এগুলো যখন আস্তে আস্তে বেশি পরিমাণে হয়, তখন এটা কি হয় যে এটার এই যে বৃদ্ধি পাচ্ছে পুষ্টি উপাদান, এর ফলে জলাশয়ের উপর যে প্রভাবটা পড়ে, সেই প্রভাবটাকেই হচ্ছে কি ইউট্রফিকেশন। হ্রদের ক্ষেত্রে যদি বলি যে ইউট্রফিকেশনটা যেটা প্রাকৃতিক উপায় হয়, যেটা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে সেটা কিনা বৃদ্ধি পায় ইউট্রফিকেশনটা হ্রদের ক্ষেত্রে। এবং এটাকে অনেকটা বলা যায় যে হ্রদের এজিং বা বয়স বৃদ্ধি বলা যায়, এজিং বা বয়স বৃদ্ধি। ঠিক আছে, হ্রদের ক্ষেত্রে যেটা বলা হয় ইউট্রফিকেশনটাকে বলা হয় হ্রদের বয়স বৃদ্ধি। যেটা মানেটা কি, বয়স বৃদ্ধিটা কি, এটা হচ্ছে যে ভরাট হয়ে যাওয়া, যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে যে জলাশয়গুলো যে অলিগোট্রফিক বা ইউট্রফিক গুলো বিভিন্ন রকমের পুষ্টি উপাদানের প্রাচুর্যের ফলে আস্তে আস্তে কি হয়, যে কালক্রমে ভরাট হয়ে যায় তলানি পড়ে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইউট্রফিকেশন। এবার আসলে আমরা দেখি যে ইউট্রফিকেশন তার কারণটা কি, ইউট্রফিকেশনটা কি, কারণটা কি। এটা হচ্ছে বিভিন্ন রকমের, ধরো যে হ্রদের উর্বরতা ডিপেন্ড করে। তোমাদেরকে আমি পড়িয়েছি কি এর আগে যখন লেক পড়িয়েছি, তখন বলা হয়েছে যে পুষ্টির ভিত্তিতে হ্রদকে কয়েকটা শ্রেণী বিন্যাস করা হয়েছিল। যে এটা কে করেছিল, যে আইনার নরম্যান নামক একজন বিজ্ঞানী 1919 সালে হ্রদকে
পুষ্টির উপর ভিত্তি করে করা যায়। তো হ্রদের যখন উৎপত্তি, সেই মানে লিম্নোলজির উৎপত্তি প্রথম দিক থেকে শুরু করে এখন মানে এই জিনিসটা নিয়ে একটা ইয়া ছিল যে হ্রদের যে উপাদানগুলো, জৈব উপাদান বলো বা পুষ্টি উপাদান বলো, এগুলো হচ্ছে যে পরস্পর কি একটা সম্পর্ক, তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো বিভিন্ন হ্রদের ক্ষেত্রে দেখা যায় যে উর্বরতা বিভিন্ন রকমের। তো এই হ্রদগুলোতে দেখা যায় যে বিভিন্ন উপায়ে প্রাকৃতিক হতে পারে বা কৃত্রিম হতে পারে। তো সেই উপায়ে যে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন বলো, ফসফরাস বলো, অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম, কপার, এই জাতীয় জিনিসগুলো আস্তে আস্তে জমা হয়, বিভিন্নভাবে এটা জমা হতে পারে। তো এই উপাদানগুলো যখন আস্তে আস্তে হ্রদে জমা হয় এবং তলানি পড়ে এবং পরবর্তীতে কি হয় যে পচন প্রক্রিয়ায় আরো কি করে একটা ধরো যে পচন প্রক্রিয়া যেগুলো বিয়োজিত হয়ে এটা তলানি পড়ে বিভিন্ন খনিজে পরিণত হয়, যেগুলো পরবর্তীতে কালে কি করে যে হ্রদটাকে আস্তে আস্তে কি করে যে ভরাট করে ফেলে। তো এই পুষ্টি উপাদানগুলো মানে বিভিন্ন হ্রদে বিভিন্ন রকম হয়ে থাকে, যে বা অলিগোট্রফিক হ্রদটা বা ইউট্রফিক হ্রদের ক্ষেত্রে যেটাই বলো যে পুষ্টির উপর ভিত্তি করে তো এই হ্রদগুলো করা হয়েছে, যে গভীর হ্রদ আস্তে আস্তে কালক্রমে কি হয় যে অগভীর হয়ে যায়। তো এই যে আগমনগুলো বিভিন্ন, এটা কিরকম হতে পারে যে দুইটা টাইপের হতে পারে। এই যে কজেস, এই যে কারণগুলো বলছি যে বিভিন্ন উপায় হ্রদের এই চেঞ্জটা হতে পারে, যে একটা গভীর হ্রদে অনেক সময় কি হয় অগভীর হ্রদে পরিণত হয়। তোমরা পড়েছিলে, মনে আছে কিনা জানি না, যে আমি পড়েছিলাম যে 3 প্রকার হ্রদের কথা বলেছিলাম যখন অলিগোট্রফিকের কথা বলেছি, যেটা কিনা সবচেয়ে কি গভীর হ্রদ যেটা ছিল যে অলিগোট্রফিক, ইউট্রফিক বলেছি, ডিস্ট্রফিক বলেছি। তো এরকমই ধরো যে প্রাকৃতিক উপায়ে বা কৃত্রিম উপায়ে দুইটা টাইপেরই হ্রদ হতে পারে, তৈরি হতে পারে। মানে হ্রদ যে এই যে ইউট্রফিকেশনটা, যেটা কারণটা, যেটা যে ইউট্রফিকেশনের ফলে যে মানে কি কারণে ইউট্রফিকেশনটা হচ্ছে, সেটা হচ্ছে যে পুষ্টি উপাদানের সেটা কারণ হতে পারে, একটা মানুষের সৃষ্ট কারণ হতে পারে, আবার হচ্ছে নেচারালি যে প্রাকৃতিক ভাবেও এটা ইউট্রফিকেশনটা হতে পারে, যে এই প্রকার দূষণটা হতে পারে। তো প্রাকৃতিক কারণ কি কি হতে পারে, বিভিন্ন দুইটা কারণ বললাম যে হ্রদের ক্ষেত্রে। এটাকে তুমি ইউট্রফিকেশনের শ্রেণীবিন্যাসও তোমরা বলতে পারো। ইউট্রফিকেশনের ক্লাসিফিকেশনও বলা যায় বা কজেস অফ ইউট্রফিকেশন। বিভিন্ন উপায়, মানে দুইটা মেইনলি যেটি বলেছি, দুইটা একটা হচ্ছে কি ন্যাচারাল এবং একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল। ন্যাচারালটা যেটা যেটা হচ্ছে যে মানুষের কোনো কর্মকাণ্ড ছাড়াই বা সরাসরি হস্তক্ষেপ ছাড়াই যে কারণটা ন্যাচারালি হতে পারে, যে আস্তে আস্তে দেখা যায় যে কোনো হ্রদ যদি কালক্রমে, ধরো একটা গভীর হ্রদ কালক্রমে বিভিন্ন মানে প্রক্রিয়ায় সেটা কি হয় অগভীর হ্রদে পরিণত হয়, বলা যায় যে অলিগোট্রফিক হ্রদ যদি ইউট্রফিক হ্রদে পরিণত হয়, তবে বলা যাবে যে এটাতে প্রাকৃতিক ভাবে কি হয়েছে যে ইউট্রফিকেশন হয়েছে। তো সেটা কিরকম, যে বিভিন্ন ধরনের কারণ হতে পারে সেটার ক্ষেত্রে, যেমন হচ্ছে তোমার হচ্ছে বায়ু প্রবাহ হতে পারে, বায়ু প্রবাহ একটা কারণ, প্রাকৃতিক কারণের মাঝে বলছি। বায়ু প্রবাহ হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, হ্যাঁ, বন্যা, তুষারপাত হতে পারে, হিমবাহ প্রবাহ হতে পারে, বিভিন্ন কারণে এটা হতে পারে। এগুলো কি সবই কি ন্যাচারাল কজেস। তো এইসব কারণে যখন এইসব মাধ্যমে যখন বিভিন্ন রকমের পুষ্টি উপাদান কালক্রমে জলাশয়ে আসতে থাকে, মানে এই পুষ্টি উপাদানগুলো বলছি বারবার, পুষ্টি উপাদানগুলো হচ্ছে কি কোনগুলো, নাইট্রোজেন বেসিক্যালি বা মুক্ত ফসফরাসের কথা বলা যায়, যে এই উপাদানগুলো যখন আস্তে আস্তে অতিরিক্ত মাত্রায়, মানে যখন বলি যে পুষ্টি উপাদান বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু মেইনলি নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণটাই বেশি বৃদ্ধি পায়। তো তখনই কিন্তু ইউট্রফিকেশনটা ঘটে, যার জন্য কিন্তু এই যে নাইট্রোজেনে বলো, যে ফসফরাস বলো, এই দুইটার কথাই কিন্তু বারবার আসছে। তো এই যে প্রাকৃতিক কারণগুলো, বায়ু প্রবাহ বলো, বৃষ্টিপাত বলো, তুষারপাত বলো, যে এই যে ন্যাচারাল কজেস গুলো, এগুলোর মাধ্যমে যখন পুষ্টি উপাদান এসে কোনো জলাশয়টাকে, গভীর জলাশয়টাকে অগভীর করে তোলে, অর্থাৎ কি না, যে বিভিন্ন পুষ্টি উপাদানের আগমনের ফলে জলাশয়টা কালক্রমে, মানে এই যে লেকগুলো, হ্রদটা কালক্রমে কি গভীর হয়ে যায়, গভীর হয়ে একসময় কি হয় যে তলানি পড়তে থাকে, বিভিন্ন পুষ্টি উপাদান আস্তে আস্তে তলানি পড়ে যায় বা ভরাট হয়ে যায়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি ন্যাচারাল ইউট্রফিকেশন বলা হচ্ছে, যে প্রাকৃতিক কারণে বা বিভিন্ন প্রভাবের মাধ্যমে যখন কোন একটা হ্রদ কি করে যে কালক্রমে ভরাট হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে যে ইউট্রফিকেশনের ন্যাচারাল কজ। আবার হচ্ছে যে ম্যানমেড যে কজগুলো, যেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল যেটা বলা হয়, যেটা আসলে মূলত মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে যে হ্রদগুলো যখন অগভীর হয়ে যায়, তখন সেটাকে বলা হয় যে মানে ইউট্রফিকেশন ঘটে, সেটা হচ্ছে কি ম্যানমেড বা আর্টিফিশিয়াল ইউট্রফিকেশন। এটা কিন্তু একটা মানে যখন ক্লাসিফিকেশন আসবে, তখন তুমি ক্লাসিফিকেশন যদি আসে ইউট্রফিকেশনের ক্লাসিফিকেশন, সেক্ষেত্রেও তোমরা কিন্তু লিখতে পারো যে এটা হচ্ছে কি ধরো ন্যাচারাল কজেস বা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক
আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল বা ম্যানমেড। তো এটা কিন্তু কজেস আসলে ইউটিউবিফিকেশনের কজেস আসলে কিন্তু তোমরা এই দুইটা টাইপেরই লিখবে। আবার দেখো যখন শ্রেণীবিন্যাস আসবে সেক্ষেত্রেও কিন্তু এটা দুইটা টাইপেরই। তো যেটা বলছিলাম যে আর্টিফিশিয়াল যেটা যে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে যে প্রকার ইউটিফিকেশনটা হয়, ধরো সেক্ষেত্রে হতে পারে যে বিভিন্ন ধরনের মানুষের অ্যাক্টিভিটিসের কথা যদি বলি যে ইয়াতে এগুলোর আবার অনেকগুলো কারণ আছে। তোমরা এই যে বলছিলাম যে প্রথমে দূষণের কথা বলতেছিলাম যে পানি দূষণের সাথে অনেকটা সিমিলার আছে, অনেকাংশে যে জলাশয়ের দূষণের কথা বলা হচ্ছে। তো মানুষের তোমরা দূষণ পড়তে গিয়ে দেখেছো যে মানুষের পানি দূষণের কারণগুলো কি। তো এক্ষেত্রেও কিন্তু পানি দূষণের যে কারণগুলো আছে সেটাও কিন্তু এখানে একইভাবে কিন্তু ইউটিফিকেশনের ক্ষেত্রেও চলে আসে। যেমন যে একটা বলি যে আর্টিফিশিয়ালি যেটা যে হয় যে ধরো মানুষের বিভিন্ন আমরা যে বাসা বাড়িতে শহরে বলো বা গ্রামে বলো যে ধরনের আমাদের যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বা হচ্ছে বজ্র পদার্থ থাকে সেইগুলো কি করে যে যদি জলাশয়ে মিশে যায় আস্তে আস্তে জমা হতে থাকে এবং সেগুলো ধীরে কি হয় জলাশয় কালক্রমে ভরাট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এটা ইউটিফিকেশন ঘটাতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ধরো যে নদীতে বা পুকুর বা যে বড় কোনো জলাশয়ে বা লেকে অনেক সময় দেখা যায় যে গোসল করা হয়, কাপড় ধোয়া হয়। তো বা বাসা বাড়িতে যখন সাবান মানে গোসলখানায় যখন সাবান শ্যাম্পু ইউজ করা হয় সেই সাবান শ্যাম্পুতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। তখন কোনোভাবে যদি এই পানিগুলো যে মিশে তো জলাশয়ে, সেখানে জলাশয়ে কি করতে পারে যে এই কালক্রমিক ফসফরাসের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। তো এইভাবে কিন্তু ইউটিফিকেশনটা হতে পারে। হতে পারে যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বলো বা শিল্প কারখানা বা হচ্ছে যে বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো থেকে বা হচ্ছে যে কলকারখানা যে বজ্র পদার্থগুলো থাকে অনেক সময় দেখা যায় এগুলো জলাশয়ের পাশে থাকে বা এগুলোর বজ্র পদার্থগুলো জলাশয়ে ফেলা হয়। তো গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন বজ্রের কথা এখানে আসে। তো এইগুলো যখন বা বিভিন্ন ট্যানারি বজ্র বলতে পারো যে এইগুলো যখন বিভিন্ন জলাশয়ে যখন কোনো উপায়ে মিশে যায় তখন সেক্ষেত্রেও কিন্তু এটা আস্তে আস্তে মানে প্রতিনিয়ত এটা গ্র্যাজুয়ালি ঘটে এই জিনিসটা যে প্রতিনিয়ত এটার সময় কি হয় যে ইউট্রফিকেশনটা হয় এই জলাশয়। আবার হতে পারে যে ধরো যে অনেক সময় দেখা যায় যে ফসলের জমিতে দেখা যায় যে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। তো সেই কীটনাশকগুলো যদি কোনো উপায়ে যদি পানির সাথে বৃষ্টির পানি বা অন্য কোনো উপায়ে যদি জলাশয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু ইউটিফিকেশনটা হতে পারে। আরেকটা জিনিস যেটা যে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোনো জলাশয়ের পাশে কোনো মহাসড়ক তৈরি করা হচ্ছে বা হচ্ছে যে কোনো শিল্প কারখানা সেগুলোর থেকেও আসতে পারে বা জলাশয়ের যথেচ্ছ ব্যবহার যেটা বলেন যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গবাদি পশু গোসল করতেছে বা একই সাথে হচ্ছে কাপড় ধোয়া হচ্ছে বা মানে গোসল টোসল বিভিন্ন রকমের বা কোনো উপায়ে যে মানে ভস্য যেটাকে যে ইয়া করা হয় কোনো জীবের ভস্য ফেলা হয় পানিতে, সেভাবে কিন্তু পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আস্তে আস্তে এভাবে কিন্তু ইউট্রফিকেশনটা ঘটতে পারে। আবার হচ্ছে যে এই কারণগুলো এইগুলো কিন্তু সিমিলার কিন্তু হচ্ছে তোমরা পড়ে আসছো যে পানি দূষণের সাথে কিন্তু এগুলা যেটা বলছিলাম যে পানি দূষণের সাথে এই জিনিসগুলো মিল আছে যে এগুলো কিন্তু ম্যানমেড কজ যেটা যে ইউট্রফিকেশনের জন্য মানে দায়ী, যে মানুষের কারণগুলো যে ইউট্রফিকেশন হতে পারে এইভাবে। তো মানে কথা হচ্ছে যে পানিটা দূষণ বিভিন্ন উপায় যে পানি যে দূষণের যে কারণগুলো সেগুলো হলো ইউটিউব এইগুলোর মাধ্যমে কি হয় এই বজ্র পদার্থগুলো আস্তে আস্তে জমা হয়ে কি করে বিভিন্ন ধরনের ফসফরাস বলো নাইট্রোজেন বলো যে এই যে সার থেকে হতে পারে, বিভিন্ন কলকারখানা বজ্র থেকে হতে পারে, গৃহস্থালী বজ্র থেকে হতে পারে। তো এইভাবে আস্তে আস্তে কি হয় যে ইউটিফিকেশনটা ঘটতে পারে জলাশয়ে। তো এই হচ্ছে যে দুইটা কারণ, যে একটা হচ্ছে কি ন্যাচারাল কজেস এবং হচ্ছে আরেকটা আর্টিফিশিয়াল কজেস অফ ইউট্রফিকেশন। এবার আসো যে এই যে কজেস এর কথা বললাম, কারণটা বললাম যে এই যে নিউট্রিফিকেশন হলো যে পানিটা দূষিত হলো বা কোনো একটা জলাশয় কালক্রমে ভরাট হয়ে গেল, এটার ইফেক্টটা কি, এটার ইফেক্টটা কি হতে পারে বা এটার ফলাফলটা কি বা এটা কিভাবে কন্ট্রোল করা যায়। তা এই যে ইফেক্টস এর কথা যদি বলছি যে মানে এটা দ্বারা মানে এই যে ইউট্রফিকেশন কিন্তু যে ওয়ান টাইপ অফ দূষণ হলো সর্বক্ষেত্রে কিন্তু এটাকে দূষণ বলা যায় না। ইউট্রফিকেশনটা ধরো যে মানে মেইন কথাটা হচ্ছে যে যখন জলাশয়ের কিনা যে কি হয় পুষ্টি উপাদানে বিভিন্ন জৈব উপাদান বা পুষ্টি উপাদান যখন আগমন ঘটে সেভাবে হচ্ছে কি যে ইউট্রফিকেশনটা ঘটে আস্তে আস্তে কালক্রমে ভরাট হয়ে যেতে পারে। সেটা বিভিন্নভাবে বললাম যে দুইটা উপায়ের কথা বললাম, যে একটা বললাম যে তোমার প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে কি মানব সৃষ্ট কারণ যেটা আর্টিফিশিয়াল বলা হয় বা ম্যানমেড। তো ইফেক্টটা কি, এটার ফলে কি হয়, ইফেক্টটা হচ্ছে যে ধরো যে এটার প্রভাব
বা ইফেক্ট, যে যে জিনিসটা যেটা হচ্ছে যে এটাকে সর্বক্ষেত্রে আসলে ইউট্রোফিকেশনটাকে দূষণ বলা যায় না। যখন কিনা যে এটা ধরো ছোট একটা অগভীর জলাশয়ের ক্ষেত্রে যখন দেখা যায় যে ইউট্রোফিকেশনটা ঘটে সেক্ষেত্রে কিন্তু মানে পুষ্টি উপাদানের যখন আগমন ঘটে সে মানে যে অগভীর জলাশয় যেখানে হচ্ছে যে অনেক সময় দেখবে তোমরা যে মাছ চাষ করা হয় কৃত্রিম, মানে যে মানুষের যে মাছ চাষ করে বিভিন্নভাবে ছোট ছোট জলাশয়গুলো অগভীর জলাশয়ে, তো সেই ক্ষেত্রে যদি পুষ্টি উপাদানের প্রাচুর্য ঘটে কোনো কারণে, তবে সেটা কিন্তু সেই পুকুরের জন্য কিন্তু মানে একটা সহায়ক হবে। কিরকম এটা, যে তখন দেখা যায় যে মাছের উৎপাদনটা বৃদ্ধি পায় এই পুষ্টি উপাদান আগমনের ফলে। কিন্তু সেম জিনিসটা যদি কোনো একটা মানে কৃত্রিম হ্রদের ক্ষেত্রে বা ধরো যে বিভিন্ন ধরনের এমজি পার্ক বলো বা মানুষের যে চিত্ত বিনোদনের জন্য যে পার্কগুলো করা হচ্ছে, যেখানে মানে হ্রদগুলো করা হয়েছে, যেখানে যদি বা হচ্ছে যেখানে সাঁতার কাটাও হয়, সেই সব ক্ষেত্রে যদি কখনো মানে এই যে পুষ্টি উপাদানের যদি গেজলে যদি আগমন ঘটে, তখন দেখা যায় যে এক্ষেত্রে হলো যে অনেক সময় ব্লুম তৈরি হয়, যেগুলো আসলে কি এটা স্থানীয়ভাবে এটা দেখার কোনো মানে নাই যে এই জিনিসটা হচ্ছে যে যখন ব্লুমগুলো সৃষ্টি হয় তখন কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করে। আবার এই যে কথাটা বললাম যে ইউট্রোফিকেশনের কথাটা যেটা বললাম যে এটা কিন্তু সর্বক্ষেত্রে দূষণ না বলছি, কিন্তু দেখো যে অতিরিক্ত যে কোনো জিনিসের মধ্যে যে অতিরিক্ত জিনিসটা আসলে কি বা মাত্রাতিরিক্ত ইউট্রোফিকেশন কিন্তু দূষণের পর্যায়ে পড়ে। তো এই ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের যে ইউট্রোফিকেশনে যে তোমার যে বলে যে মাত্রাতিরিক্ত দূষণ, তুমি বুঝবে কি করে যে মাত্রাতিরিক্ত দূষণ হয়েছে? জলাশয়ের পানিটা অনেক সময় দেখা যায় যে পানির যে সাধারণ রংটা যেটা আছে সেই রংটা চেঞ্জ হয়ে যায়। যে যখন কি বোঝা যাবে যে ইউট্রোফিকেশন হয়েছে কি, যে কোনো জলাশয়ে যদি ধরো যে দেখো যে বুঝবে কি মানে একটা অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় যাই যখন, তখন দেখি যে অগভীর জলাশয় দেখি যে অনেক সময় দেখা যায় যে স্বচ্ছ টলটলে পানি দেখলেই বোঝা যায়। আবার অনেক সময় দেখা যায় কি যে পানিটা বাড়ি থেকে বোঝা যায় যে অপর একটা হয়তো আস্তর পড়েছে কিসের, এটা একটা অ্যালগাল ব্লুম হয় অনেক সময়। হ্যাঁ, যে বিভিন্ন ধরনের জানো যে পানিতে বিভিন্ন ধরনের কি থাকে, ফাইটোপ্লাঙ্কটন থাকে, প্লাঙ্কটনিক শৈবাল থাকে বিভিন্ন ধরনের। তো সেই শৈবালের কি একটা কি করে একটা ব্লুম তৈরি করে স্তর, তাই না? যে বেশি পরিমাণে যখন হয়ে যায় যে ফাইটোপ্লাঙ্কটন, তখন সেখানে কি করে যে তাদের দেহ থেকে নিঃসৃত এক ধরনের পদার্থ থাকে যেটা পানির উপরে একটা হালকা একটা আস্তর তৈরি করে। তো যখন ব্লুম হয়ে যায় বেশি, তখন কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে যায়। অনেক সময় যে এই যে ইউট্রোফিকেশন অতিমাত্রায় হলে যেটা যে ইফেক্টটা কি হয়, যে অনেক সময় দেখা যায় যে পানিটা কিন্তু দূষণটা এমন পর্যায়ে চলে যেতে পারে যে সেক্ষেত্রে হচ্ছে যে বাইরে থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে পানির কালারটা চেঞ্জ হয়েছে, অনেকটা অনেক সময় বাদামি বা কালো কালার হতে পারে। তারপর হচ্ছে যে পানি যে এক ধরনের যে কি বললাম যে অ্যালগাল একটা ব্লুম তৈরি হতে পারে, কিংবা হতে পারে যে এই যে অ্যালগাল ব্লুম হচ্ছে, এই ব্লুমের ফলে কি হবে, পানি যখন এই পানিটা খাওয়ার অযোগ্য হয়ে যাবে আস্তে আস্তে। কিভাবে, যে এটার পানিটা দেখবে যে পানি যে নর্মাল যে নেচারালি যে পানি যে একটা স্বাদ থাকে সেই স্বাদটা থাকবে না, বা গন্ধ একটা আলাদা একটা বাজে একটা গন্ধ থাকবে। এবং হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মানে পচনকারী পদার্থ থাকে। হ্যাঁ, বিশেষ করে যে অনেক সময় দেখা যায় যে এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ, ভাসমান উদ্ভিদ বলো বা বিভিন্ন ধরনের অনেক ধরনের আগাছা এই পানিগুলোতে কিন্তু জন্মাতে দেখা যায়। এবং এখানে দেখো যে অনেক ধরনের কি হয় যে বিশেষ করে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ, বিশেষ করে যে হাইড্রোজেন সালফাইড একটা বিষাক্ত মানে একটা পচা গন্ধ যুক্ত যে পানিগুলো, সেগুলোতে সাধারণত হাইড্রোজেন সালফাইড থাকে। তো এরকম বিভিন্ন ধরনের চেঞ্জ দেখা যায় ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে আস্তে আস্তে আসলে কিন্তু যেটা অনেক সময় দেখা যায় যে বায়োলজিক্যালি ডেড বলা হয়, লেক বলা হয়। এটা যে ইউট্রোফিকেশনের ইফেক্টের কিন্তু ফাইনাল পর্যায়ে যে দেখা যায় যে যেটা বলছি যে মাত্রাতিরিক্ত দূষণ, দূষণের অনেক সময় দেখা যায় যে দূষণের পরিমাণ এত বৃদ্ধি পায় যে একসময় সেই হ্রদটা বা সেই জলাশয়টা কি হয় যে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। সেই ধরনের ধরো এই যেটা বলছি যে একটা টার্ম তোমাদের বায়োলজিক্যাল ডেড লেক বা হচ্ছে জৈবিক মানে মৃত, জৈবিকভাবে মৃত লেক বলা হয়। তো এটা কি হচ্ছে, এই যে বললাম যে ইউট্রোফিকেশনের ইফেক্টটা কি, যে আস্তে আস্তে কি হয় যে এই যে বললাম যে কালক্রমে ভরাট হচ্ছে, বিভিন্ন পুষ্টি উপাদানের আগমন ঘটছে। তো এতে হয় কি যে বিভিন্ন ধরনের যে আগাছা টাইপের উদ্ভিদ বা হচ্ছে যে ভাসমান উদ্ভিদ, জলজ উদ্ভিদ ওই জলাশয়ে জন্মায়। এবং হচ্ছে কি যে উপরে দেখবে যে পানির উপরে এক ধরনের আস্তর দেখা যায়, সেটা কিসের আস্তর, যে ওয়াটার ব্লুম সৃষ্টিকারী বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন বা শৈবালের যে অ্যালগাল ব্লুম তৈরি হয়, যার ফলে কি হয় এই পানিটা কিন্তু ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। এবং হচ্ছে যে এই পানিটাতে এক ধরনের বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ যেমন হাইড্রোজেন সালফাইড থাকতে পারে। তারপর হচ্ছে যে এই পানিটা হলে কি এই পানিটা সাধারণত একটা বাজে একটা গন্ধ দেখা যায়, যে অনেক সময় জলাশয়ে ইউট্রোফিকেশনের পরিমাণ এত বেশি হয় যে ওই জায়গা দিয়ে গেলেও দেখা যায় যে ওই জলাশয়ের পাশ দিয়ে গেলে এক ধরনের উটকো গন্ধ, পচা গন্ধ পাওয়া যায়।
এবং হচ্ছে গন্ধটা হচ্ছে পানিটা একদম স্বাদহীন থাকে এবং পানির বর্ণটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে দূষণের কথা বলছি, যে আস্তে আস্তে কি হয়, যেটা জৈবিকভাবে মৃত একটা লেকে পরিণত হয় ইউট্রোফিকশনের পর্যায়ক্রমে, এটা ইউট্রোফিকশনের ইফেক্ট বলা যায়। তো বায়োলজিক্যাল ডেড লেকে দেখা যায় যে পানিটাতে এই যে একটা দূষণ, মাত্রাতিরিক্ত দূষণের ফলে দেখা যায় যে জলাশয়ে কোনো জীব বাস করতে পারে না, ইভেন মাছ তো থাকতে পারে না। কারণ এখানে হচ্ছে কি, যে এই যে দূষণের কথা বললাম যে ইউট্রোফিকশনের মধ্যে, এখানে হলো ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত পানিতে যে অক্সিজেন থাকে, যেটা জীবের জন্য, বিশেষ করে মাছের জন্য যেটা অবশ্যই প্রয়োজনীয়, সে প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে মাছ কি মারা যায়, এই পরিবেশে থাকতে পারে না। এবং মাছ তো বললাম, অন্যান্য জীব পর্যন্ত এই পরিবেশে থাকতে পারে না। আস্তে আস্তে এটা কি জীবের বাসের অনুপযুক্ত হয়ে যায়। তখন এখানে কি থাকে, তখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, ব্যাকটেরিয়া এই পানিতে থাকে। তো ব্যাকটেরিয়াযুক্ত পানি তো আসলে তোমরা জানোই যে সেটা কি ব্যবহারের অনুপযোগী পানি, অনুপযুক্ত। তো এই যে ব্যাকটেরিয়াতে এবং দূষণটা যে এই পর্যায়ে কিন্তু, ধরো যে বায়োলজিক্যাল ডেড লেকের কথা যেটা বলছি, জৈবিকভাবে মৃত, যখন কিনা লেকের অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছায় যে কোনো জলাশয় বা লেকের অবস্থা যেটা কিনা যে কোনো জীব সেখানে বাস করতে পারে না, শুধুমাত্র ব্যাকটেরিয়া বাস করতে পারে। তবে সেই অবস্থাটাকে বলা হচ্ছে যে বায়োলজিক্যাল ডেড লেক বলা হয়। তো এই অবস্থাটা যে যখন কিনা আমি বলছি যে ব্যাকটেরিয়া থাকতে পারে, তো সেটা কি হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকতে পারে বা অ্যারোবিক ব্যাকটেরিয়া, বায়বীয় বা অবায়বীয় ব্যাকটেরিয়া। তো দূষণের পর্যায়টা যখন মারাত্মক পর্যায়ে চলে যায়, যে যেটা বললাম, সেই মানে দূষণের অবস্থাটা যেটা স্বাভাবিক প্রথম দিকে কিন্তু বায়বীয় ব্যাকটেরিয়া এবং অবায়বীয় ব্যাকটেরিয়া, দুইটা ব্যাকটেরিয়া থাকতে পারে, কিন্তু কোনো জীব থাকে না এটাতে। কিন্তু পরবর্তীকালে দূষণে যখন আরো বেশি অবস্থা, মানে বেশি দিকে চলে যায়, সে তখন দেখা যায় যে বায়বীয় ব্যাকটেরিয়া এটাতে থাকে না, শুধুমাত্র অবায়বীয় ব্যাকটেরিয়া এই পরিবেশে টিকে থাকতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে দূষণের পর্যায়গুলো, এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। স্যাপ্রোবিক পর্যায়, মেসোস্যাপ্রোবিক, অলিগোস্যাপ্রোবিক এবং হচ্ছে কি পলিস্যাপ্রোবিক, তিনটা পর্যায় আছে এটা। এইগুলা কিন্তু সবই কিন্তু তোমাদের হচ্ছে কি বলেছি, ইফেক্ট। কিন্তু ইউট্রোফিকেশনের ইফেক্টের ফলে কি হয়, যে কালক্রমে কোনো জলাশয় ভরাট হয়ে যেতে পারে এবং একটা পর্যায়ে সেটা মৃত হয়ে যেতে পারে, যে জৈবিকভাবে মৃত একটা হ্রদে পরিণত হতে পারে। তো এটার একটা এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে দিব। তার আগে বলছি যে দেখো যে এটা কি, যে অলিগোস্যাপ্রোবিক কন্ডিশন, তিনটা অবস্থা যেটা দেখা যায়, যে একটা হচ্ছে অলিগোস্যাপ্রোবিক কন্ডিশন, একটা হচ্ছে মেসোস্যাপ্রোবিক কন্ডিশন, আরটা হচ্ছে কি পলিস্যাপ্রোবিক কন্ডিশন। তো এই যে তিনটা টাইপের কন্ডিশনের কথা বললাম, যে বায়োলজিক্যাল এটা এটা হয় কিভাবে, দেখো যে আচ্ছা, এই যে জলাশয়ের কথা বললাম, যে পানি ইউট্রোফিকেশন ইফেক্টের মধ্যে বললাম যে পানি কালার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ বা ভাসমান উদ্ভিদের বেড়ে যাওয়ার পরিমাণ বাড়ছে, ওয়াটার ব্লুম সৃষ্টি হচ্ছে, পানির বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে বা গন্ধ পাওয়া যাচ্ছে পানিতে, পানি স্বাধীন হয়ে যাচ্ছে, বিভিন্ন জলজ জীব এই পানিতে টিকে থাকতে পারতেছে না, ইভেন হচ্ছে মাছ মারা যাচ্ছে। তো এই যে কন্ডিশন, এগুলো কিন্তু ইউট্রোফিকেশনের লক্ষণ যদি বলো, তাহলে কিন্তু এই সেম লক্ষণগুলোই কিন্তু দেখা যায়। এটা আবার ইউট্রোফিকেশনের ইফেক্টের ফলে কি হয়, যে ইফেক্ট যেটা প্রভাবটা কি, প্রভাবের পানির এই প্রভাবগুলো পড়ে, আবার এগুলাই কিন্তু আবার ইউট্রোফিকেশনের লক্ষণ। কিন্তু যে কিরকম, কি দেখে তুমি বুঝবে যে একটি জলাশয় ইলেকট্রিফিকেশন হয়েছে? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে একটা জলাশয়ে যে ইউট্রোফিকেশন হয়েছে বা একটা লেকে যে ইউট্রোফিকেশন হয়েছে, তা তুমি কি দেখে বুঝবে বা এর লক্ষণগুলো কি? এই এই যে লক্ষণগুলো, মানে এই যে কথাগুলো বললাম, যে ইফেক্টের মধ্যে, যে এটার পানি কালার চেঞ্জ হচ্ছে বা হচ্ছে যে গন্ধ পাওয়া যাচ্ছে বা বিভিন্ন ধরনের অ্যালগাম ব্লুম সৃষ্টি হচ্ছে, মাছ হয়ে যাচ্ছে, এটাই কিন্তু এই ইউট্রোফিকেশনের লক্ষণ, বা কোনো জলাশয়ের পানি দেখে বোঝা যাবে যে বাহ্যিকভাবে। তো যেটা বলছে যে বায়োলজিক্যাল ডেড লেক যে ইউট্রোফিকেশনের চরম পর্যায়ে যখন পৌঁছে যায়, যে দূষণটা মাত্রাতিরিক্ত অবস্থা, তখন সেটা কি হয়, যে লেকটা বায়োলজিক্যালি ডেড হয়ে যায়, ডেড লেক। এটার একটা এক্সাম্পল দিব বলছিলাম, সেটা হচ্ছে দেখো লেক এরি। এই হচ্ছে বায়োলজিক্যাল ডেড লেকের এক্সাম্পল। তো যেটা বলছি যে অলিগোস্যাপ্রোবিক কন্ডিশন, এই কন্ডিশনটাতে দেখা যায় যে এই সময় হচ্ছে দূষণ কিন্তু মোটামুটি পর্যায়ে থাকে অলিগোস্যাপ্রোবিক অবস্থা। তো তখন কিন্তু ব্যাকটেরিয়া বাস করতে পারে, অন্য জীব থাকে না। তো এই ওই অবস্থায় যে অলিগোস্যাপ্রোবিক অবস্থায় যে পানিটা থাকে, জলাশয়ের পানিটা, সেক্ষেত্রে কিন্তু সেই পানিটা ফুটিয়ে কিন্তু পান করা যায় বা ব্যবহার করা যায়। মেসোস্যাপ্রোবিক অবস্থা কি দেখা যায়, যে এখানে দূষণের পর্যায়টা এমন অবস্থায় যায় যে পানি কিন্তু ধরো ব্যবহারের মানে অ্যাটলিস্ট হচ্ছে পানির অনুপযুক্ত হয়ে যায়, এবং হচ্ছে পানির গুণগত যে মানগুলো থাকে সেই মানটা
নষ্ট হয়ে যায় এই পর্যায়ে, যে মেসোসেপ্টিক পর্যায়ে। তো এই ক্ষেত্রে পানিটা ফুটিয়ে অন্যান্য কাজে ব্যবহার করা যায়, যদিও এটা পানের অনুপযুক্ত পানি পান করা। এবং লাস্ট ফাইনালি যেটা হয় যে পলিস্যাপ্রোবিক কন্ডিশনে গিয়ে দেখা যায় যে পানিটা এমন অবস্থা যেটা একটা সেপটিক অবস্থায় চলে যায়, এবং এই পানিটাকে দূষণের পর্যায়টা এমন হচ্ছে সেখানে কোনো কিন্তু জীবিত দৌড়ের কথা কোনো মানে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না। সেখানে কি বলেছে যে শুধুমাত্র অবায়বীয় ব্যাকটেরিয়া থাকে, এবং এই পানিটা সেপটিকের এমন একটা মানে দূষণের পর্যায়ে চলে যায় যে পানিটাতে হাত দেওয়া যায় না, মানে ব্যবহার তো করা মানে ব্যবহার অনুপযোগী হয়ে যায়, এবং হচ্ছে কি এই পানিটা ধরাও যায় না। তো এই হচ্ছে তিনটা পর্যায়ে, যেটা হচ্ছে কি দূষণের যে ইউট্রোফিকেশনের যে তিনটা পর্যায়ে আছে, অলিগোস্যাপ্রোবিক কন্ডিশন, মেসোস্যাপ্রোবিক কন্ডিশন এবং হচ্ছে কি পলিস্যাপ্রোবিক। এই সবই হচ্ছে কিন্তু তোমার হচ্ছে যে ইউট্রোফিকেশনের ইফেক্টের মধ্যে পড়ে। যে প্রভাবটা কি কি প্রভাব পড়ে, যেটা বলেন যে লক্ষণগুলোর কথা বলে। তাহলে আসলে এই যে আমরা জানলাম যে ইউট্রোফিকেশনের কারণ জানলাম, হ্যাঁ, ইউট্রোফিকেশনের প্রভাব জানছি, তাহলে এই ইউট্রোফিকেশনটা নিয়ন্ত্রণের উপায় নিশ্চয়ই আমাদেরকে জানতে হবে। তাহলে কন্ট্রোলটা কি, কন্ট্রোল অফ ইউট্রোফিকেশন বা ইউট্রোফিকেশনের কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো পানি দূষণের কথা বলছিলাম যে ইউট্রোফিকেশনটা একটা হচ্ছে কি দূষণ, কিন্তু সর্বক্ষেত্রে এটাকে কি দূষণ বলা যায় না। যখন এটা মারাত্মক হয়, মাত্রাতিরিক্ত হয়, তখন সেটাকে বলা হয় যে এটা দূষণের পর্যায়ে ধরা হয়। তবে এই ক্ষেত্রে দুইটা ব্যাপার কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে ইউট্রোফিকেশনের সাথে মানে যে দূষণের কথা বলছি ইফেক্টের ক্ষেত্রে, তো দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা যদি হচ্ছে যে সঠিক অর্থে যদি বলি যে ইউট্রোফিকেশনটা কি, সেটা হচ্ছে যে পুষ্টি উপাদান সরবরাহে বৃদ্ধি। যে পুষ্টি উপাদান কিন্তু জলাশয়ের জন্য, যে কোনো লেকের জন্য কিন্তু যে পুষ্টি উপাদান অবশ্যই প্রয়োজনীয়। ঠিক আছে, যে আমরা জানি যে প্রায় কি 17টা মৌল পদার্থের কথা বলা হয়েছে, যেগুলোর মধ্যে কতগুলো আছে এসেনশিয়াল এলিমেন্টস আছে, আবার কতগুলো আছে কি বলা হয়েছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট যদি বলি যে পুষ্টি উপাদান কিন্তু বিওলজির জন্য প্রয়োজন। তো এই যে বলছি যে পুষ্টি উপাদান সঠিক অর্থে যদি বলি যে ইউট্রোফিকেশনটা হচ্ছে যে পুষ্টি উৎপাদনের সরবরাহের বৃদ্ধি। আর নাম্বার 2 যদি বলি যে পুষ্টি উপাদানে এই যে পুষ্টি উপাদানের বৃদ্ধি হলো, তো বৃদ্ধির ফলে কিন্তু দেখা যায় যে উদ্ভিদের কিন্তু জৈব ওজন বৃদ্ধি পায়, যা পরোক্ষভাবে কি দেখা যায় যে হ্রদের উৎপাদন বলো, কিংবা হচ্ছে যে হ্রদের যে তলানি পড়া, কিংবা অক্সিজেনের বিস্তার, এই সবগুলোকে কিন্তু প্রভাবিত করে। এই প্রভাবের ফলে দেখা যায় যে হ্রদের বিপাকের জন্য যদি কোনো অস্বাভাবিক বা ক্ষতিকারক কিছু হয়, তবে সেই ইউট্রোফিকেশনকে দূষণ বলা যায়। আমি আবারও বলছি যে ইউট্রোফিকেশনের ক্ষেত্রে তোমাদেরকে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে দুইটা বিষয় লক্ষ্য বা গণ্য করতে হয়, যেটা যে বলছি যে ইউট্রোফিকেশনটা আসলে কি মাত্রাতিরিক্ত ইউট্রোফিকেশন দূষণের পর্যায়ে পড়ে। তো ইউট্রোফিকেশনের জন্য মেইনলি দুইটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, যে সঠিক অর্থে যে ইউট্রোফিকেশনটা সেটা বলতে বোঝাচ্ছে যে জলাশয়ে বৃষ্টি উপাদানের সরবরাহে বৃদ্ধি, এটা যদি বলি 1 নম্বর। তাহলে নাম্বার 2 হচ্ছে কি যে এই যে পুষ্টি উপাদানের কথা বললাম, যে তার ফলে কি হয় যে উদ্ভিদের জৈব ওজনটারও কিন্তু বৃদ্ধি পায়, যা কি করে পরোক্ষভাবে হ্রদের যে উৎপাদন, কিংবা হচ্ছে অক্সিজেনের বিস্তার, যে পানিতে যে ডিজলভ অক্সিজেন থাকে সেটার বিস্তার, কিংবা হচ্ছে হ্রদের তলানিতে, এইগুলোতে কিন্তু প্রভাব বিস্তার করে। এই প্রভাবের ফলে আবার হ্রদের যে বিপাকীয় প্রক্রিয়া যদি কোনো অস্বাভাবিক বা ক্ষতিকারক কিছু হয় হ্রদের ক্ষেত্রে বা জলাশয়ের ক্ষেত্রে, তবে সেটাকে কি বলা হয়, সেই প্রকার ইউট্রোফিকেশনকে দূষণ বলা যায়। তো আমরা জানলাম যে ইউট্রোফিকেশনের ইফেক্টসটা জানলাম, তাহলে এখন আমরা কি বলি যে ইউট্রোফিকেশনের কন্ট্রোল কিভাবে করা যায়। আচ্ছা, তো পানি দূষণের কতগুলো কারণ আছে, সেই পানি দূষণেই চলে আসছে। পানি দূষণের কতগুলো কারণ আছে যেগুলো কিন্তু ইউট্রোফিকেশনের কন্ট্রোলের মধ্যে পড়ে, যে মানে যেভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায় পানি দূষণটা। যেমন যেটা আমি প্রথমে বলছিলাম যে কজের মাঝে প্রথমে বলছিলাম যে বিভিন্ন ধরনের ধরো যে বাসা বাড়ি বলো, সেটা গ্রামে বলো বা শহরে বলো, বিভিন্ন ধরনের যে আমাদের যে মানে বাসা বাড়ি শহর বা গ্রাম বা শহরের ক্ষেত্রে যদি বলি যে বাসা বাড়ি বা বিভিন্ন যে ধরনের কঠিন বা তরল বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকে, সেগুলো কি করা হয় যে অপরিশোধিত অবস্থায় যদি পরিবেশে ছড়িয়ে পড়ে বা কোনো জলাশয়ে ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু ইউট্রোফিকেশনের একটা কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি বলা যায় যে এই যে বর্জ্য পদার্থের কথা বলছি, যে কঠিন এবং তরল বর্জ্য পদার্থ যাতে সরাসরি মানে এটা ধরো পরিশোধিত বা হচ্ছে কি বলতে পারি যে এটাকে এটা মানে ইয়াটা মানে এটা পয় নিষ্কাশনের মানে ভাবে মানে পরিশোধিত, যেটাকে বলা হয় যে বর্জ্য পদার্থ পরিশোধিত অবস্থায় এটাকে জলাশয় মুক্ত করতে হবে।
সেক্ষেত্রে বলা যায় যে উন্নত দেশে আছে অবশ্য, যদি আমাদের দেশে এরকম সম্ভব না যে ইয়াটাতে যে এটাকে রিসাইক্লিং, আমাদের দেশে যেটা সম্ভব যে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এটার যে শক্তি এবং হচ্ছে যে এটার যে পুনঃব্যবহার চক্র, যেটা রিসাইক্লিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের প্ল্যান্ট, জৈব প্লান্ট বা বায়োগ্যাস কিংবা হতে পারে সোয়েজের তোমার ফিশারিজ, এই যদি ধরনের বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করে এটাকে কি করতে হবে যে পরিশোধনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু যেটা যে পানি দূষণ নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, যে যেটা যে আসলে কি বিভিন্ন এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের মতো একটা, যেটা আমাদের দেশে আসলে দেশীয় প্রযুক্তির আলোকে করতে হবে, কারণ এটা অনেকটা ব্যয়বহুল। বাইরের কান্ট্রিগুলোতে এটা হয় যে পরিবেশে যে কোনো বর্জ্য পদার্থ মুক্ত করার পূর্বে এটাকে কি করা হয় যে পরিশোধিত করা হয়, সেই ব্যবস্থাটা রাখতে হবে। তারপর হচ্ছে যে ধরো যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা হচ্ছে, যে ইন্ডাস্ট্রির যে ময়লা বা শিল্প কারখানার যে বজ্র পদার্থগুলো, সেগুলো অনেক সময় যখন শিল্প কারখানা স্থাপন করা হয় তখন এটার সাথে এনশিওর করতে হবে যাতে এটার যে এটা পরিশোধিত অবস্থায় যেন এটার সাথে রিলেটেড থাকে, যে এটা যখন উৎপাদন করা হচ্ছে এবং এই যে বজ্র পদার্থগুলো যাতে বাইরে সরাসরি না পড়ে, এটার পরিশোধনের ব্যবস্থা যাতে সাথে সংশ্লিষ্ট থাকে এই ইয়ার সাথে, ইন্ডাস্ট্রির সাথে বা কোনো শিল্প কারখানার সাথে, সেটা এনশিওর করতে হবে। এবং হচ্ছে কি সর্বক্ষেত্রে যে জিনিসটা যেটা আসলে কি প্রয়োজন, যেটা হচ্ছে কি সচেতনতা, জনসাধারণের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন গণসংযোগ মাধ্যম বা মিডিয়াকে বা সরকারি বা বেসরকারিভাবে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেটার আসলে কোনো বিকল্প নেই। যে মানুষের মধ্যে যখন সচেতনতা আসবে, যে এটার ইফেক্টটা সম্পর্কে মানুষ যখন জানবে এবং হচ্ছে এটা কন্ট্রোলের উপায়টাও মানুষকে জানাতে হবে। তো আমরা যখন কোনো জিনিস জানবো, তো আমাদের মধ্যে সচেতনতা বা অ্যাওয়ারনেস তৈরি হবে, করতে পারলে সেটার মধ্যে আমরা কি এটা অনেকটা কন্ট্রোল করা যায় যে কোনো জিনিসই। সেটা হতে পারে যে এখন আমরা যেটা বলছি যে করোনা মহামারীর কথাও বলা হচ্ছে, যে এটা সচেতন করতে বলছে, যে মানুষের এই যে ধরো যে সেফটি মেনটেন করতে বলছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে কেন মানুষের মাঝে সচেতনতা তৈরি করে, যে কোনো জিনিসই মানুষের মাঝে যদি সচেতনতা তৈরি করতে পারি, সচেতনতা অনেক জিনিস অনেক ক্ষতিকর থেকে থেকে আমরা রেহাই পেতে পারি। ঠিক আছে, এই যে এটা কথা বলছি যে আমরা ইউটিফিকেশনের ক্ষেত্রে বলছি যে সচেতনতার কথা। আবার যে দেখো যে অনেক সময় কি বলেছি যে ইউটিফিকেশনের ম্যানমেড আরেকটা কারণের মধ্যে বলেছি যে কৃষি জমিতে অনেক সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় বা সার ব্যবহার করা হয়, যেটা হয়তো বা কোনো উপায়ে জলাশয়ে পড়ে বা লেকে পড়ে সেটাকে ইউটিফিকেশন ঘটাতে পারে বা দূষণ ঘটাতে পারে। তো এই ব্যাপারেও কিন্তু কৃষকদেরকে বা যারা চাষ করতেছে তাদেরকে কিন্তু একটা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সঠিকভাবে ব্যবহার বা ব্যবস্থাপনা করে, মানে ব্যবহার করার যে সার বা কীটনাশক ব্যবহারের সম্পর্কে, সঠিক ব্যবহার সম্পর্কে জ্ঞান ধান দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ যাতে জলাশয়ে জন্মাতে না পারে যত্রতত্র, সেই ব্যবস্থাটা করতে হবে এবং যত্রতত্র যাতে ময়লা আবর্জনা যাতে সরাসরি না পড়ে, সেই ব্যবস্থাটাও কিন্তু আসলে করতে হবে, যেটা যার জন্য কি ইউটিফিকেশন অনেকটা কন্ট্রোল করা যাবে। তো এই যে কারণগুলো, এইগুলোর সাথেও যেটা আরেকটা যেটা, এটা তো বললাম যে পানি দূষণের মতো কারণগুলো অনেকগুলো, যে যেটা ভাবে কি নিয়ন্ত্রণ করা যায়, যে এই যে বর্জ্য পদার্থগুলো যাতে সরাসরি আসতে না পারে, বা ওটা হচ্ছে আলাদা করে যাতে কোনো প্ল্যান্ট তৈরি করা যায়, জৈব প্ল্যান্ট তৈরি করে, বা কোনোভাবে বা হচ্ছে যে তোমাদের যে কি বলেছি যে জলজ উদ্ভিদ যাতে জন্মাতে না পারে, এই ধরনের ব্যবস্থার কথা। তো ইউটিফিকেশনের প্রেক্ষিতে যদি আমরা বলতে পারি যে সরাসরি যে বিষয়গুলো রিলেটেড, যেটা একটা কন্ট্রোল করার জন্য, তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য তোমাদেরকে বলতেছি। যে একটা হচ্ছে কি, আমরা তো জানি যে হ্রদের মধ্যে দুইটা অঞ্চল থাকে, একটা হচ্ছে গভীর তলদেশের যে অঞ্চলটা সেটাকে বলা হয় হাইপোলিমনেটিক অঞ্চল বা অঞ্চল, এবং উপরে যেটাতে এপিলিমনিয়ন অঞ্চল। তো যখন দেখা যায় কিনা যে ইউট্রোফিকেশনের ফলে অনেক দেখা যায় কি যে পুষ্টি উপাদানের যে প্রাচুর্য ঘটতেছে, নাইট্রোজেন বলো, তারপর হচ্ছে যে ফসফরাস বলে, ক্যালসিয়াম বলে, এই যে এই পদার্থগুলো যে আগমন ঘটতেছে পুষ্টি উপাদানে, আস্তে আস্তে কি হয় যে ভরাট হয়ে যায়, তলানি পড়ে। তখন যখন এই যে পুষ্টি উপাদান বা জৈব পদার্থগুলো যখন তলানি পড়তেছে, জমা হচ্ছে, তার মানে কি তখন দেখা যায় যে তলদেশে অক্সিজেনের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কমে যায়। তো এক্ষেত্রে কি করা যেতে পারে যে ইউট্রোফিকেশনের জন্য? তো এখানে হাইপোলিমনেটিক অ্যারোটর নামক একটা যন্ত্র আছে। কি যন্ত্রটার কথা বললাম যে হাইপোলিমনেটিক হাইপোলিমনেটিক অ্যারোটর একটা যন্ত্র আছে। সেই যন্ত্রটা বসিয়ে কি করা যায় যে তলদেশে যে এই যে কি বললাম যে দ্রবীভূত বা ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, পুষ্টি উপাদান বাড়লে কি হয়, পানিতে ডিওর পরিমাণ কমে যায় এবং বিওডি বেড়ে যায়। আচ্ছা,
তখন কি করা যায়, হাইপোলিউমিনেটিক অ্যারোটন নামক একটা যন্ত্র বসিয়ে কি করা যায়, নিচে যে হাইপোলিউমিনেটিক অঞ্চলের যে পানিটা, যে অক্সিজেন যে কম অক্সিজেন যুক্ত বা অক্সিজেনবিহীন পানিটা থাকে, তার উপরে যে এপিলিউমিনিয়ন অঞ্চলে যে পানি থাকে সেটার সাথে কি করা যায়, একটা উলট পালট করানো যায়, যেটা আর্টিফিশিয়ালি এই হাইপোলিউমিনেটিক অ্যারোটন নামক একটা যন্ত্র বসিয়ে করা যায়। এটা অবশ্য যেটা অনেকটা ব্যয়বহুল এবং এটা উন্নত বিশ্বে এটা এই প্রযুক্তিটা রয়েছে। আচ্ছা, হাইপোলিউমিনেটিক অঞ্চলে থেকে পানিটা অক্সিজেনবিহীন পানিটা বা কম দ্রবীভূত অক্সিজেন যুক্ত পানিটা এপিলিউমিনেটিক অঞ্চলের সাথে যদি ওয়াটার সার্কুলেশন ঘটানো যায় কৃত্রিমভাবে এই যে হাইপোলিউমিনেটিক অ্যারোটন যন্ত্রের সাহায্যে, তবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা জলাশয়ের তলদেশে কি করে অক্সিজেনের অভাবটা কি দূর করা যায়। ঠিক আছে, তারপর আরেকটা যেটা পদ্ধতি আছে, যেটা উন্নত বিশ্ব আছে, যে অলসোস্কি নামক একজন হাঙ্গেরীয় বিজ্ঞানী অলসোস্কি নামক একজন হাঙ্গেরিয়ান বিজ্ঞানী একটা যন্ত্র আবিষ্কার করেছে। তার নাম অনুসারে এই যন্ত্রটাকে বলা হয় অলসোস্কি যন্ত্র। যন্ত্রণা এটা আসলে কি একটা নল বলা যায়, হ্যাঁ একটা নল বলা হয়। এই ক্ষেত্রে কি করা যায়, যে নিচে যে জলাশয়ে বললাম যে পুষ্টি উপাদানের প্রাচুর্যের ফলে জলাশয়ের তলদেশে আস্তে আস্তে কি তলানি পড়ে, সেই তলানি থেকে কি করা যায়, এই নলের মাধ্যমে, এটা একটা নলের মতো, যার একটা থাকে কি লেকে বা জলাশয়ের তলদেশের মধ্যে থাকে, আরেকটা নল থাকে বাইরের দিকে, একটা বহির্নির্গমন তল থাকে, পাইপ থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যন্ত্রের মাধ্যমে এই যে জলাশয়ের তলদেশে যে কর্দমাক্ত মাটিটা টেনে বের করে দেওয়া যায় বাইরে। তো এক্ষেত্রে কি করা যায়, অনেক সময় দেখা যায় মানে এই যে কর্দমাক্ত পানিটা যে বেশি পুষ্টি উপাদানটা, এটা মেনলি আসলে কি তুলে বাইরে ফেলে দেওয়া যায়, যার ফলে কি তলানিটা চলে যায় অনেকটা। এটা কি এই নলটাকে বলা হয় অলসোস্কি নল। হাঙ্গেরীয় বিজ্ঞানী অলসোস্কি এটা আবিষ্কার করেছেন বলে ওনার নাম অনুসারে এই পদ্ধতিটাকে, এই নলটাকে বলা হচ্ছে অলসোস্কি নল, যার মাধ্যমে কি করা হয়, যে তলদেশে যে তলানিটা পড়ে সেটা কি করে একটা নলের মাধ্যমে বাইরে টেনে বের করে ফেলা যায়। তো আরেকটা পদ্ধতি হতে পারে, যেটা কিনা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তলদেশে ড্রেজিং এর মাধ্যমে বা খনন করে, হ্যাঁ কিছুদিন পর পর যদি খনন করে, যে অগভীর জলাশয়গুলো, মানে গভীর জলাশয় যখন যেগুলো এক সময় মানে অগভীর জলাশয় যেগুলো একসময় গভীর ছিল, সেগুলো পুষ্টি উপাদানগুলো অনেক সময় দেখা যায় যে কর্দমাক্ত হয়ে ভরাট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন পর পর যদি এটা খনন করে তলদেশের কর্দমাক্ত মাটি যদি বাইরে ফেলে দেওয়া যায়, তো সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করা যেতে পারে, যে ইউট্রোফিকেশনের হারটা বা দূষণের হারটা পুষ্টি করা যায়। আর হচ্ছে আরেকটা জিনিস হতে পারে যে সেখানে যদি ফসফরাস যদি চুন প্রয়োগ করা হয়, তাহলে কি হয়, যেটা চুন প্রয়োগ করলে পিএইচ এর মান বাড়বে, এবং হচ্ছে কি যে ফসফরাসটা যেটা থাকে, সেটা হচ্ছে দ্রবীভূত ফসফরাসটা তলানি রূপে জমা হয়ে যেতে পারে। মানে এটা কি বলেছে, যে এটাও কিন্তু যে ফসফরাস কিন্তু যখন হচ্ছে যে ইয়াটাতে নাইট্রোজেন বা ফসফরাস এই পুষ্টি উপাদানগুলো জলাশয়ে যখন আগমন ঘটে বেশি, সেটা তখন কিন্তু ইউট্রোফিকেশন হয়। তো যদি চুন প্রয়োগ করা হয় তবে পিএইচ এর মান বাড়তে পারে, তবে তখন কিন্তু এই ফসফরাসটা দ্রবীভূত হয়ে যেতে পারে, অতিরিক্ত ফসফরাসটা। আরেকটা পদ্ধতি হতে পারে যে ধরো যে সমস্ত ইয়া আছে, যে কম অক্সিজেন যুক্ত যে পরিবেশে যে মাছগুলো টিকে থাকতে পারে, যেগুলো হচ্ছে সর্বভোগ অমনিভেরাস, যেগুলোকে বলা হয়, যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি তেলাপিয়া মাছের কথা। অনেক জায়গায় দেখবি যে তেলাপিয়া পুকুরে চাষ করা হয় অন্যান্য মাছের সাথে। তো এগুলো আবার কি দেখা যায় যে কম অক্সিজেন যুক্ত পরিবেশও কিন্তু এটা জন্মাতে পারে। তো এই ধরনের মাছ চাষ করা যেতে পারে যে এখানে, সেটা একটা ভালো। আরেকটা জিনিস যেটা ফাইনালি যেটা করা হয়, যে অনেক সময় দেখা যায় যে জলাশয়ের তল দেশে যদি পলিথিন বিছিয়ে দেওয়া হয়, পলিথিন বিছিয়ে দেখা যায় যে ওই কর্দমাক্ত পানি থেকে ইয়াটাতে যে আতাটা আর মানে কাদা চুয়ে পড়তে না পারে, ওই বা কোনো পদার্থ নিশ্চিত হতে না পারে, এই কারণে কি হচ্ছে মাটির উপরে মানে তল দেশে এর উপর একটা পলিথিন একটা আবরণ দিয়ে দেওয়া হয়। তো এইগুলো উপায় হচ্ছে যে কন্ট্রোল করা যায় ইউট্রোফিকেশনটা। ঠিক আছে, তো আমি এখানে বললাম যে ইউট্রোফিকেশন সরাসরি যে কন্ট্রোলটা অনেকটা কি বলেছি, যে পানি দূষণের সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে একই রকম পানি দূষণের ক্ষেত্রে যে কন্ট্রোলগুলো মেনটেন করা হয়, যে প্রসেসগুলো বা ধারাবাহিকতা বা কার্যপদ্ধতি অনুসরণ করা হয়, এক্ষেত্রেও ইউট্রোফিকেশনের ক্ষেত্রে সেম করা হয়। কিন্তু এখানে আলাদাভাবে যে কয়টা বললাম, যে 6টা পয়েন্টের কথা বললাম, যে তোমাদেরকে যে হাইপোলিউমিনেটেড অ্যারোটর বসিয়ে করা হয়, বা অলসোস্কি নলের মাধ্যমে করা হয়, কিংবা হচ্ছে যে কম অক্সিজেন যুক্ত পরিবেশে যে মাছগুলো বাঁচে বা ইয়াতে সর্বভোগ, সেগুলো চাষ করা যেতে পারে, কিংবা হচ্ছে চুন প্রয়োগ করে
পিএইচ এর মান বাড়িয়ে করা যেতে পারে, বা ড্রেজিং এর মাধ্যমে তলানি থেকে কাদাযুক্ত মাটি যদি তুলে ফেলে দেওয়া হয় সেটাও করতে পারে। আরেকটা হতে পারে যে পলিথিন আয়োজন করে। তো এই হচ্ছে মোটামুটি কন্ট্রোলের কথা যদি বলি যে এইটাতে ইউট্রোফিকেশনের নিয়ন্ত্রণ। তো আমরা আজকে চ্যাপ্টারে কি পড়েছি যে ইউট্রোফিকেশনের ক্ষেত্রে আমি আবার একটু ব্রিফ করছি যে মোটামুটি শেষের দিকে চলে এসেছি ক্লাসে। আজকে আমরা কি আলোচনা করলাম যে ইউট্রোফিকেশনটা কি, যেটা একটা জার্মান শব্দ। ইউট্রফি থেকে ইউট্রোফিকেশন শব্দটা এসেছে, যেটার অর্থ হচ্ছে কি পুষ্টি উপাদানের প্রাচুর্য। তো দেখা যায় যে কোনো বিভিন্ন উপায় যে কোনো কারণে যদি জলাশয়ে বিভিন্ন পুষ্টি উপাদান আগমন ঘটে এবং হচ্ছে কালক্রমে সেই জলাশয়টা ভরে যায়, এটার প্রভাবে এটার যে প্রভাবটা সেটাই হচ্ছে আসলে কি ইউট্রোফিকেশন। আর হ্রদের ক্ষেত্রে যদি ইউট্রোফিকেশন বলি তবে সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রাকৃতিকভাবে হ্রদের ইউট্রোফিকেশনটা হয়, কিন্তু যেটা হচ্ছে মানুষের প্রভাবে কর্মকাণ্ডে এটা আরো ত্বরান্বিত হয়, যেটাকে অনেকটা বলা হয় যে হ্রদের বয়স বৃদ্ধি বা এজিং, কিংবা যেটা হচ্ছে কি ভরাট হয়ে যাওয়া, সেটা ত্বরান্বিত হয়। অনেক সময় দেখা যায় যে গভীর হ্রদ, যেটা যে অলিভ পুষ্টির উপাদানে ভিত্তি করে আইনা নমেন নামক যে 1919 সালে একজন বিজ্ঞানী কি করেছিলেন যে 3টা ভাগে ভাগ করেছেন, যে অলিগোট্রফিক, ইউট্রফিক এবং হচ্ছে ডিস্ট্রফিক নামে 3টা হ্রদ। যে পুষ্টির উপর তোমরা পড়িয়েছি, কিন্তু দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অলিগোট্রফিক লেক বা ইউট্রফিক লেক যে কোনো কারণে, সেটা প্রাকৃতিক হতে পারে বা মানুষের বিভিন্ন কারণে হতে পারে। মূল কথা হচ্ছে যে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন হচ্ছে ফসফরাস বা মুক্ত নাইট্রোজেন, এগুলো আস্তে আস্তে জমা হয়ে যখন আস্তে তলানি পড়ে, যেগুলো পরে দেখা যায় যে একটা সময় যে কি বিভিন্ন পচনকারী দ্বারা পচে যে খনিজ তলানি হিসেবে জমা হয় এবং কালক্রমে জলাশয়টা ভরাট হয়ে যায়, সেটাই হচ্ছে যে ইউট্রোফিকেশন। বিভিন্ন উপায় হতে পারে বললাম যে, এবং একসময় দেখা যায় যে ইউট্রোফিকেশন যখন এটা দূষণ না কিন্তু মাত্রাতিরিক্ত ইউট্রোফিকেশনটা কে বলা হয় যে দূষণ বলা হয়। এবং একটা সময় হতে পারে সেটা কি বায়োলজিক্যাল ডেড লেগে পরিণত হতে পারে, যেমন কিনা লেক এরই কথা বললাম, যেটা হচ্ছে কি বায়োলজিক্যাল ডেড লেক একটা আদর্শ উদাহরণ। এবং এটা হচ্ছে যে বিভিন্ন রকমের কন্ডিশন দেখলে তুমি বুঝবা যে ইউট্রোফিকেশন হয়েছে যে একটা জলাশয় কিভাবে হয়েছে। অনেকগুলো লক্ষণ আছে, লক্ষণের কথা বললাম। পানির বর্ণ দেখে বলা যায় পানিতে ব্লুম হয়েছে কিনা, ব্লুম থাকলে তাকে বোঝা যায় যে পানিটা দূষিত পানি, এবং এটা একটা আলাদা একটা বাজে গন্ধ থাকে, যেটা নর্মাল পানিতে থাকে না। বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ, রাসায়নিক পদার্থ বা হাইড্রোজেন সালফাইড এগুলো থাকে এই পরিমাণে। এবং হচ্ছে কি এখানে কোনো জীব বাস করতে পারে না, মাছ তো বাঁচে না, এবং অন্যান্য জীবও থাকতে পারে না। এবং একটা সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, বায়বীয় বড় অবায়বীয় ব্যাকটেরিয়া থাকে, এবং একটা সময় দেখা যায় বায়বীয় ব্যাকটেরিয়া ওই পরিবেশে থাকতে পারে না। এবং অত্যাধিক দূষণের মাত্রায় সেটা কি হয় যে বায়োলজিক্যাল ডেড লেগে পরিণত হয়। তো 3টা কন্ডিশনের কথা বলেছি এটাতে, একটা বলেছি অলিগোস্যাপ্রেমিক, একটা হচ্ছে মেসোস্যাপ্রেমিক এবং হচ্ছে পলিস্যাপ্রেমিক। তো এই তো লেখে গেলি এই যে এই সম্পূর্ণ এটা একটা মোটামুটি মনে হচ্ছে যে একটা ছোট একটা চ্যাপ্টার, তুলনামূলকভাবে সিলেবাসে খুব ছোট একটা অংশ, কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা যেখান থেকে প্রতি বছরই মোটামুটি কোশ্চেন আসে, প্রতি বছরই আসে। হয় তোমরা টিকায় পাবে, নয় প্রশ্নে পাবে। তো আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এ পর্যন্ত, আর বাকিটা তো তোমরা বাসায় পড়বে।